এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইউ ডফার, বলদের মতো কাজ করেছিস তুই। আজ ক্ষুব্ধ মেজাজে তুই তুকারি শুরু করে দিয়েছে ম্যাথিউ। কিছুতেই শান্ত হতে পারছে না সে। মনে হচ্ছে প্রতিপল মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে ওকে। অস্থির অশান্ত সে ক্রোধে ফুঁসছে তীব্রভাবে। ওয়াইন নিজেও চিন্তিত। ডিভানে বসে কপাল মালিশ করছে দু আঙ্গুলে। নির্লিপ্ত সে ভাবছে হয়তো কিছু। যবে থেকে শুনেছে তাদের দাবার গুটি আটকা পড়েছে সবে থেকে সব এলোমেলো লাগছে, অথচ করার মতো কোনো ফাঁক ফোকর নেই। রাখেনি কিছু রাজ, নিশ্চিদ্র অন্তপুরে যেন রেখেছে তরুণীদের। ভাইয়ের সাড়া না পেয়ে ফের তপ্ত আননে গজরায় ম্যাথিউ। চুপ করে কেন? তবুও চুপ ওয়াইন। শুধু মুখ তুলে চায় বোনের মুখে লেলিয়ে দিতে। ওকে পুনরায় বলে ম্যাথিউ, পুরুষের মতো কিছু কর ব্লাডি। ঠাস শব্দের ঝংকার উঠে চার দেয়ালে চর দিয়েই ওর গলা চেপে ধরে ওয়াইন। ক্রোধানল বইছে সসন্ত রন্ধ্রে, চোখে বহি সখা হিস হিসিয়ে বলে, গিয়েছিলে তো সেদিন, তোর নাগরকে মেরে দিতে পারিসনি নিজেই? মুখ সামলে কথা বল। হাতের চাপ আরও বাড়ে। ওয়াইনের চোখ উল্টে আসছে, তবুও তার চোখে হাসি। বলে, গিলে খাওয়া নজরে দেখিস তাতে কিছু না। মরণের দোরগোড়ায় তবুও ঘৃণায় মুখ কুঁচকে নিল ম্যাথিউ। বহু কষ্টে দু এক দলা থুতু ছুঁড়ে দিল ওয়াইনের মুখে। চোখ বুঝে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় বোনকে তৎক্ষণিক। ডিভানি পিঠের মাঝ বরাবর পড়ে ব্যথা পায় ম্যাথিউ। গলায় হাত দিয়ে কাতরাচ্ছে সে কারুকাজে। খচিত বিশাল গেটের বাধায় স্থয়ী গতিরোধ করে ব্ল্যাক টয়োটা গাড়িটি থামে সম্মুখে। দারোয়ান এগিয়ে আসে কারণ জানতে, ওকে ঝুঁকি করে ভেতরে দেখতে। আজ অন্যজন দায়িত্বে না হলে মুকুলকে চিনত। কাজ ভেদে নেমে প্লেটে চোখ ভোলায় গাড়িতে থাকা রমণী। অতঃপর তা নামিয়ে আদেশ ছড়ে উৎসুক গার্ডকে, গেট খুলে দাও, তোমার স্যারের শ্বশুর শাশুড়ি আমরা। ব্যগ্রতা লম্বা সালাম দিতেই পকেট গেট থেকে সেখানে আসে পারু। দৌড়ানোর ফলে হাঁপাচ্ছে সে, চোখ মুখ প্রফুল্লে আটখানা। সে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, অতি পরিচিত গাড়িটা দেখে ছুটে এলো। এতটা আনন্দিত যে বাড়িতে থাকা নসিকেও জানানোর অবস্থায় নেই। ভেবেছিল শুধু চাচা জানকে দেখবে, সাথে আম্মাকে দেখে অবাক হয় প্রচুর। তাদের সালাম জানিয়ে তারা দেয় হ্যাবলা দারোয়ানকে, জলদি করো। আম্মার পাশে গাড়িতে বসে পড়ে সে দ্রুত। মুকুল বলে ওঠে, আজকাল কানে অনেক কিছু আসছে তোমার ব্যাপারে। মুখ লুকানোর জায়গা পেল না পারু। নতমস্তকে ভীত নজর আবডাল করে সে। মুকুল এবার নিজের মুখ কাচুমাচু করতে থাকে বইয়ের কথায়। আপনি জানেন কিভাবে? ওই আর কি। আরও ফ্যাসাদে ফেলে পারু চাচাজানকে। বলে সে, রোজ ফোনে খোঁজ খবর রাখে মেয়েদের, দেখছো না? সেসব আবার তোমার থেকে লুকিয়েছে। স্বস্তির শ্বাস টেনে নেয় পারু। না হলে এখন হাজার প্রশ্নের মুখোমুখি হতে হতো ওকে। ছোট্ট কলিজাখানা এখনো ধকধক করছে ওর। অনেক শিক্ষা হয়েছে, যাই হোক। সব চিন্তার ইতিটা নিয়ে দেখতে থাকে বয়োবৃদ্ধ দুজনের ছেলে মানুষই। শাড়ির আঁচল নাম বাম কাঁধে তুলে বিশাল বাড়িটার সামনে নার্গিস দাঁড়িয়ে চারপাশে বিস্মিত চোখ ঘুরিয়ে দেখে নেয় একবার। বামে সুইমিং পুল এরিয়া, বাগান, ডানে পার্কিং জায়গা, তার দূরে স্টাফ কোয়ার্টার, মধ্যমণিতে সুগৌরবে দাঁড়িয়ে সাদা প্রলেপে রাঙা দ্বিতল বসতখানা। অবাক রেশে ঢালে বাক্যবান, এই সেই স্মৃতিনগর। বইয়ের পাশে থাকা মুকুল হাসে, হাত মুঠোয় পুরে কদম বাড়িয়ে স্ত্রীর মনোভাবে বিরোধ করে বলে, আমাদের বাড়ির মতো পুরনো না। তা যা বলেছেন। লিভিং রুমে সোফায় বসে ফাঁকা বাড়ি দেখে জিজ্ঞেস করে মুকুল, কই সবাই? বলতেই পারু ডাকতে গেল আপাকে। তার গ্রন্থাগারে অলস সময় কাটাচ্ছে নসিক। আর উপস্থিতি মুখ তুলে চায় সেই পানে। আম্মা এসেছে। ভাঁজ পরে কপালে, বই বন্ধ করে ভ্রুক্ষেপণহীন প্রশ্ন করে, কোন আম্মা আবার আসলো তোর? উত্তর বিনে এগিয়ে এসে হাত টেনে নিয়ে যেতে যেতে বলে পারু, নিজে গিয়ে দেখো। তোর বলতে কি সমস্যা? সিঁড়ির ওপর প্রান্ত হতে নিচে বসা রমণীর পেছন দেখে চিনে ফেলে নসি মা হয় যে। বৈভবে কোনো সন্তান পারে মাকে ভুলতে। নৈত্রস্থির ভেজা গলায় ডেকে উঠে সে, আম্মু। নারী ছেড়ে ধনের এতদিন পর ডাক শুনে ঘাড় ফিরিয়ে নজর দেয় সেথায়। মেয়ের চাঁদ বদনখানি দেখে নিজেরও চোখ ভরে আসে। উঠে দাঁড়িয়ে হাত বাড়ায়, বলে হয়তো বুকে আসতে। কাল বিলম্ব নসি ঝাঁপিয়ে পড়ে বুকে, কেঁদে কেঁদে নালিশ জানায় মুখ ফিরিয়ে নেওয়ার।
তুমি বড্ড পচা। মাতৃস্নেহের আলিঙ্গনে মাত্রা বাড়ে আরও। অশ্রুসিক্ত নয়নে মুকুল দেখছে শুধু। মেয়ের পিঠে হাত বুলিয়ে ভাঙা গলায় বলে নার্গিস, মাফ করে দে মা। মুখটা তুলে আদরে ভরিয়ে দেন। কতদিন পর মেয়েকে ফিরে পেলেন। পাথর চাপায় এতদিন সরে গেছেন এই বেদনা। হয়েছে হয়েছে, দাও তো আমার মেয়েকে। আর ছোটজন কই? দেখছি না কোথাও। চাচা জানের প্রশ্নের উত্তর দেয় পারু। বাইরে গেছে। পারু একটু দূরে সরে কল লাগায় দুলাভাইকে, সব জানায়। রিসিভ হলে জলদি ফিরতে বলে। ব্যস্ত হয় চা নাস্তার আয়োজনে সে। মুকুল অস্থির, বসার ইচ্ছে নেই। মাকে বুকে আগলে নিয়ে মেয়ের আদর আশিক্ত না হওয়া পর্যন্ত এমন ব্যাকুল অবস্থা কমবে না। আসতে দেরি হচ্ছে দেখে হাসপাশে অবস্থা অধীর। তিনি রইলেন পথ চেয়ে। রাজ, রামি, মিথিলা একসাথে তিনজন বাড়িতে ঢুকে বিস্ময় বদনে বিমূর্ত তারা। ডাক শুনে পায়চারি থামায় মুকুল। উৎসপানে চাইতেই মিথিলা জাপটে পড়ে সবচেয়ে নিরাপদ স্থান জায়গা করে নেয় নিজের বাবার বুকে। স্নেহতলে সপ্তদশীর বুক ভেঙে আসে। অবাধ নোনা জলে টইটুম্বুর আখিতে বান ঢেকে ভিজিয়ে দেয় পাঞ্জাবের অংশটুকু। রাজ রামিম ভয়ে, তবে ভেতরে বেশ ভালো লাগায় ছে মন। অলিন্দ নিবেশিত নয়নে দেখছে শ্রেয়সীদের উল্লাসী আমোদ। মাঝে দূরত্বটুকু গুছিয়ে রামিম ভাইয়ের কানে ফিসফিস করে বলে, তোমার শাশুড়ি দেখো কেমন ফুটছে, সাবধান। হ্যাঁ, আমার একার, তোর নয়। ফিসফিসানি মাঝেই মেয়েকে বুক থেকে সরিয়ে উঠে দাঁড়ান নার্গিস। ঝড়ের বেগে ওদের সামনে আসেন। রামিম মাথা নত করেছে। রাজ স্বাভাবিকভাবে সালাম জানায়। শেষ করতেই সপাটে চর পড়ে গালে। নসি সহ সবাই স্তব্ধ। প্রকট নেত্র চেয়ে দুনিয়ায় প্রথম কোনো শাশুড়ি হয়তো তার জামাইয়ের গালে থাপ্পড় দিল। মূলতাই আপনার গালে হাত চলে যায় রাজের। আক্কেল গুরুম হয়, কেঁপে উঠে। পাশে দাঁড়ানো রামিমও তোরবড়ি, দুই কপাল দুই হস্ত চাপে। সে ভাবনায় আসে হয়তো এবার তার পালা। কিন্তু নার্গিস স্নিগ্ধতায় কণ্ঠ তীর নিঃসরণ করে রাজকে শুনিয়ে, একটা মায়ের কোল খালি করার জন্য। হাসি হাসি মুখ রাজের, তবুও যেন ওর থেকে বেহায়া আর কেউ নেই। উচ্ছ্বাসে বলে, আমার ঘর তো ভরে উঠেছে। কটমট করছেন নার্গিস। মুকুলও ভাবলো এবার হয়তো ছোট জামাইয়ের পালা, তাই বউকে থামাতে মুখ খুললেন। গিন্নি, কি শুরু করেছো এসব? আপনি চুপ করুন। পত্নীভক্ত মুকুল চুপসে গেলেন এক বাক্যে, কথা বললেন না আর। এ বিষয়ে রামিমের পানে চেয়ে মন চাপা ত্যক্ততা জাহির করলেন এবার নার্গিস। তুমি যে এমন শেয়ানা হবে জানলে কখনোই বাড়িতে জায়গা দিতাম না। একদণ্ড আর থাকলেন না এখানে। রামিম তেমনই রয়েছে। মাথা ঠান্ডা হলে হাত পা ধরে হলেও মানানো যাবে, না হলে হিতে বিপরীত হবে। এখন রাজ শ্বশুরের মুখে চাইলে ভদ্রলোক চোখে আশ্বস্ত করে জামাইকে। পারু এসে ট্রে এগিয়ে চলতি পথ রোধ করে বলে, জুসটুকু শেষ করো, আমি লাগেজগুলো রুমে দিচ্ছি। ভাবুক হয় পুনশ্চ জিজ্ঞাসু স্বর, তোমরা কি থাকবে? বাসায় কি সারবেন নেই? রাজের আব্রুতে দেখে ব্যঙ্গাত্মক গলা। নার্গিসের জবাব আসে তক্ষুনি ওর, আপনার মেয়েই রাখতে দেয় না। রাগিনী, কিছু বলো। কি বলবো? পাল্টা প্রশ্নে বল বদল করে নসি। অসহায় লাগছে এখন রাজের। মা মেয়ে আজ উঠে পড়ে লেগেছে ওকে নাকানি চোবানি খাওয়াতে। হাড়ে হাড়ে টের পাচ্ছে তা আজ পুলকিত মন নার্গিসের। কতটা যত্নে আছে মা তার। অধিকার নিয়ে সবার সম্মুখেই বউকে ডাকলো সম্বোধনে। তবুও ছোট মেয়েকে স্বামীর থেকে নিজের বুকে নিয়ে রামিমকে জানায়, এই যে ছোট জনাব, আমার মেয়ে এত শুকিয়ে গিয়েছে কেন? 32 পাটি বের করে জবাব করে রামিম, এত বলি তাও কথা শোনেন না, বকতেও ইচ্ছে করে না। শেষের কথা হয়তো শুনতেও পারল না কেউ। তো আজে শাসন সুর ঢেলে পেশ করে কথা নার্গিস। খেয়াল রাখতে জানলে তো ভালো রাখবেন। অতঃপর বলে, পারুর রুম দেখিয়ে দাও, আর গাড়ির জিনিসপত্র আছে তা ভেতরে নিয়ে আসতে বলো কাউকে। মেয়েকে বগুল দাবের সাথে নিয়ে গেলেন তিনি। মুকুলও চললেন বইয়ের লিংটি ধরে। বেচারা রামি মনে হচ্ছে কেঁদেই দেবে এবার। সারাদিন বইয়ের সেবায় নিয়োজিত, তবুও কথা শুনিয়ে দিল। এর থেকে তো থাপ্পড়ই ভালো ছিল। এদিকে বউটাকেও নিয়ে গেল। না জানি কতদিন বউ ছাড়া রাত কাটাতে হয়। রাজ বউকে রুমে আসতে বলে নিজেও গেল। রামিম চিল্লিয়ে ওঠে, আমার কি হবে ভাই? নিজেরটা নিজেই বুঝে নাও। আড়ি পেতেছে রামিম শ্বশুরের ঘরে দৌড়ে। বুঝতে চাইছে কি চলে ভেতরে। ভোলা ভালা বউটার ব্রেন ওয়াশ করে অশান্তি করবে না তো। তাই এই অধপতন। মেয়ের সুশ্রী মুখটা দেখে গালে হাত বুলিয়ে দিলেন নার্গিস। জানতে চাইলেন, আম্মু, তোমার বোন বলল আমি পচা, তুমিও মনে কিছু রেখেছো নাকি? দু হাতে মাকে জাপটে ধরে স্বাভাবিক পরিস্থিতি ইতিটানে মনোমালিন্যের বলে মিথিলা,
তোমার মেয়েরা এমন না, না তো কোনো সন্তানের অধিকার আছে নিজের মাকে কাঠগড়ায় তোলার, তারা মরণ মেনে নিবে, তবুও কোনো আঁচ আসতে দিবে না সন্তানের। ভালো লাগায় ভরে উঠল মন, সাথে কিঞ্চিত অবাকও হলেন মেয়ের হাল চালে। পাশ হতে মুকুল বলেন, জামাই কি ভালো আম্মা? জি বাবা, তোমার মেয়েকে সহ্য করে, সব ফালতু আবদার মেয়েটাই এক বাক্যেই। বলতে গেলে সারাক্ষণ তোমার মেয়েকেই রাখে চিন্তা ভাবনায়। জানেন এইসব ভদ্রলোক, তাই জন্য তো শুয়ে নিয়েছে এমন দুঃসাহস, না হলে সেদিনই গোড়া সমেত উপড়ে ফেলতো বিষ দাঁত। বইয়ের মন গোড়াতেই তো বলানো মেয়ের মুখ দিয়ে বিগলিত হেসে মেয়ের কপালে চুমু দিয়ে গেলেন ফ্রেশ হতে। দরজার আড়ালে তুষ্ট হেসে সরে গেল রামিমও। চিন্তার কোনো কারণ নেই, আর সে কি খারাপ রেখেছে নাকি তার শুভ্রপরীকে? কিঞ্চিত উফ তাক করলে নিজেরই জান বেরিয়ে যায়। সেখানে তো মন্দ রাখার প্রশ্নই আসে না। সাজের আগমন, মুয়াজ্জিন সুর তুলেছে, নিরে ফেরার তারায় পক্ষিণীরা অবসানে ছুটি দিল আজ তাদের কর্মক্ষেত্র হতে। পশ্চিমাভি মুখে ডুবন্ত রবির রেখায় মেঘের আনাগোনা, হয়তো ঝরাবে মেঘ বাদল নামিয়ে। ঝরঝর এই বেলা গুঞ্জনে মেতেছে সপ্তদীপার কথার পসরায়। বাবা মাকে পেয়ে উগলে দিচ্ছে পাওনা গাথা মিথিলা। নীরব শ্রোতা হয়ে লুটে নিচ্ছে তা নার্গিস। মুকুল আজান পড়েছে জন্য রামিম একাই তৈরি হচ্ছে। শ্বশুরের সাথে মসজিদে নামাজে যেতে হবে, তাই হেলাফেলা করা যাবে না। শাশুড়ির চোখে বেস্টটা দর্শাতে হবে। সীসা হতে নজর সরিয়ে বাজতে থাকা ফোনে দিল। পা বাড়িয়ে তা হাতে তুলে রিসিভ করে। হ্যাঁ বল। রয়ে শুয়ে রাকিন বলে ওপাশ হতে, রাতে ডিনারের তো দাওয়াত করলেন না ভাই? ও, জানতে পেরেছিস? চতুর হাসি রাকিনের ঘাড় চুলকে জবাব দেয়, চলে আয়। কল কাটতেই মিথিলা আসে ঘরে। মন পুরুষের এমন রূপে ঢল নামায় প্রশংসার। এগিয়ে এসে গলা জড়িয়ে আদর পরশ দিতে গেলে বারণ করে রামিম। ওজন নষ্ট হবে। রুষ্ঠ মুখে সরে দাঁড়ায় মিথিলা, জানায়, আব্বু ডাকছে। জি যাচ্ছি, কিন্তু সরলে কেন? হাতটা লাগিয়ে দাও। তাই করলো মিথিলা। আবদার ছুড়ল, আব্বুকে ধরে ফেরার পথে গরম জিলাপি নিয়ে আসবেন, বলবেন হয়তো আম্মু আছে, সে বাড়িতেই বানিয়ে দিবে, কিন্তু রাজি না হলে জোর করবেন। এগুলো কি ঠিক হবে? শাশুড়ি মাল এমনি চটে আছে, এবার এই সব কাজ করলে ভালো জামাই হব কিভাবে? বইয়ের আধার ঘনা মুখ দেখে রাগ করলো না আর সে। পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিচ্ছে নওশি, আজ বেজায় খুশি। উপচানো রেশ বদনে রাজসুধায়, আমাকে বকা খাওয়াতে ভালো লাগে বুঝি? একটু আধটু। কি কপাল আমার, আজ শাশুড়ির হাতের চটকানি খেয়ে 16 কলা পূর্ণ হলো। আর একটা দেওয়া উচিত ছিল। তাই না? ঠিক আছে, তার মেয়ের উপর শোধ তুলব। কিভাবে? বিকেলে যেভাবে উষ্ণতায় মেরেছিলাম। দুষ্টুমির রেশ আব্রুর পারদে পারদে নসি দৃষ্টি শানিত করে। রাজতা মিয়ে নিয়ে বলে বিবশ গলায়, খারাপ লেগেছে জানো? একটু কথা বলে নিতেন আমার সাথে, মুখ ফিরিয়ে নিয়ে গেলেন অথচ। লেগেছে তো নসিরও, তখন এই বিষয়ে কিছু বললে আরও ছড়াতো তো, তাই সবুর করে রেখেছিল নিজেকে। বরের পায়ের উপর দাঁড়িয়ে গলা জড়িয়ে নেয় সে। রাজও বন্ধনীতে বাঁধে ওর কোমর। বলে নসি, আম্মুর হাতের পৃষ্ঠে চুমু দেবেন, সেই হাত ধরে মাফ চাইবেন, একদম গোলে জয় হবে। কাজ হবে? হ্যাঁ, মনের দ্বন্দ্ব মিটিয়ে এসেছে জামাই বাড়ি। আপনার নম্রতা আর শ্রদ্ধাবোধ পরখ করতে আম্মুর এত কাঠিন্যতা। ছেলেকে শাসন করার পূর্ণ হক আছে মায়ের। কিয়ত বলে ফের প্রশ্ন বইয়ের মুখটা দেখে। তবুও কোথাও কিন্তু রয়ে গেছে দেখছি। ভাইয়ার কথা একবারও বললো না। আমিও আগ বাড়িয়ে জানতে চাইনি, রাগ পড়েনি এখনো বুঝলাম। আমার ডাউট হয় আসলে সে কি আমার শ্বশুরের ছেলে নাকি অন্য কেউ। মৃদু হাসল নসি বাহুডোর হতে সরে তারায় দেয় নামাজে যেতে। দুই পাশে জামাই, মাঝখানে মুকুল রহমান, একই পোশাকে আবৃত কায়া তাদের। শাশুড়ি মন জয় করতে আজ বাঙালিয়ানায় নিজেকে তুলে ধরেছে রাজ। মশমশে চপ্পলের শব্দ তুলে সিঁড়ি ভেঙে নামছে তিনজন। মাথায় টুপি, পরনে শুভ্র পাঞ্জাবি, সাথে সামঞ্জস্য লুঙ্গি। মারাত্মক লাগছে পুরো। নার্গিসের চোখ চকচক করছে স্বামীর পাশে। কাঁধ মিলিয়ে আসা জামাইদের দেখে মন ভরে উঠল ওনার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করলেন ছেলেদের, মাথায় হাত বুলিয়ে দিয়ে হাতে টাকা গুজে দিলেন দান বাক্স দিতে। মাথা নাড়িয়ে সম্মতি দিল রাজ। রাগান্বিত নসে ছুটে এসে কনুইয়ে জড়ানো স্লিভ নামিয়ে দিল। উন্মুক্ত হাতের বলিষ্ঠ ভাব নিজেরই চোখে লাগছে, শুনিয়েও দিল। নামাজে যাচ্ছেন, এভাবেই থাক,
রামিমও নিজের স্লিপ ঠিক করে নিল। তার জনের নজর পড়লে রক্ষে নেই সে মেয়ে আরও যা পজিটিভ। মেয়ের হিংসাত্মক মনোভাব দেখে হেসে দিল নার্গিস। মুকুল নসিও তবুও নিজের মতো, বরং চোখে শাসানি দিল রাজকে। বাড়ি থেকে বেশি দূরে নয় মসজিদ। নামাজ শেষে দুই জামাইকে পাশে নিয়ে হাঁটছে মুকুল। কলোনির ভদ্রলোকেরা পরিচিত হচ্ছেন কেউ কেউ, তারা দেখেননি স্মৃতিমহলে মানুষজন, পরিবার পরিজনের আনাগোনা কোনো কালেই। আবার রাজকে জামাই হিসেবে মেনে নেওয়াতে অভিনন্দন জানাচ্ছে অনেকেই। খুশি তারা ছেলে দুটোই একটা হিল্লে হওয়াতে। তারিফ করছে ছেলে দুটোর। মুকুলও শুনছে সব, বাসায় আসতে বলছে, চা নাস্তার আড্ডা দিতে। বলা বাহুল্য রাজ রামিমও বইয়ের হাতে রান্নার প্রশংসা করে ডাকছে পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গকে যাদের সাথে দেখা হচ্ছে। বেশ ফুরফুরে মেজাজে শ্বশুরকে দেখে জানায় কথাটা রামিম। আব্বা আপনার মেয়ে জিলাপি নিয়ে যেতে বলেছে। এক বাক্যে মেনে নিলেন ভদ্রলোক। রামিম ছুটল সেথায়। রাজ বলে, আজ দাওয়াতে না গেলে হয় না। আপনার মেয়েরা হাত পুড়ে রান্না করছে, কত আয়োজন তাদের। থামলেন মুকুল। ওর মুখে চেয়ে শুধরে দিলেও, জরুরি সেটা বেশি। মায়েরা বুঝবে আমায়। আর খাবার কেন নষ্ট হবে? তোমার কি ফ্রিজ নেই? গাম্ভীর্য রেশে শেষোক্ত কথায় রসিকতা করলেন ভদ্রলোক। ঘাট চুলকে রাজ বলল, তা নয়, পুরনোকালের বন্ধু, না গেলে খারাপ দেখায়। পাশের গলিতেই তো। মসজিদে বন্ধুর সাথে দেখা মুকুলের অনুনয় পর্যন্ত করে রাজি করালেন। উনার বাসায় আজকে নৈশভোজনে সামিল হতে মুকুল আপ্লুত হয়ে রাজি হলেন। বাসায় ফিরে তা জানালেন সবাইকে। হুকুম শিরোধার্যে তাই মান্ড সভায় উনার তৈরি আছেন। দ্রুত রেডি হতে বলল বউ মেয়েদের। সদর দরজায় জটলা পড়েছে, গাড়িতে ওঠার তোড়জোড় চলছে। উপস্থিত হয় সেথায় ওয়াইন। সবাই চায় ওর মুখে। বাঁকা হেসে বলে সে, আমাকেও সঙ্গী করুন আজ। রাজ এগিয়ে এসে ঘাড় ধাক্কা দিবে। ওয়াইন মধুর সুরে ডাকে, আম্মা। ঠাস করে থাপ্পড় মারে নার্গিস। বলে, আবর্জনা। শোয়ে নাই এইটুকু ওয়াইন পরপর হাজির হয় আর এক আইটেম পিস ম্যাথিউ। সরজামে নগ্ন প্রায় অবস্থায় এসেই কাঁচা উচ্চারণ সালাম জানায় সবাইকে। মিথিলার সাথে নার্গিসও ফিক করে হেসে দিল। বললেন তিনি, নমুনা একটা তোমরা। ফুসছে রামিম। রাজ ইশারায় বলে গার্ডদের এদের দূর করতে। ভুল করে বসে মিথিলা চড় মারে ম্যাথিউর গালে। মারারই কথা বেহায়া নজরে নিজের মন পুরুষকে গিলছে। থেমে থাকবে কিভাবে? ঘৃণা আসছে তার এদের উপর। নিজের ভাইয়ের দিকে ওই নজরে তাকাচ্ছে দেখে মেয়েরা বোঝে আরেক মেয়ের নজর। সবাই বেশ মজা লুটছে। হুঙ্কার ছড়ে নসি, দূর করো এদের। এতক্ষণ এত অপমান করা আর তাচ্ছিল্য সয়ে চর পড়ায় আর পারল না নিজেকে ধরে রাখতে। চিরবিরিয়ে সব ভুলে পাশে থাকা গার্ডের কোমর থেকে পিস্তল ছিনিয়ে কিছু বোঝার আগেই শুট করে মিথিলার দিকে, বোনের দিকে ধেয়ে আসা বিপদ দেখে মেখে নিল। স্বেচ্ছায় নসি আগলে সামনে দাঁড়িয়ে যেতে পিঠ পাঁজর ভেদ করে বুলেট ওর। নিশির নিকষে লালের দাগ লেগেছে আজ। রঞ্জিত কোনো নরকে যেন রজনীর খণ্ডাংশটি। মর্মে মর্মে ক্রাশিত সবাই ভীত চোখে হুঁশ খুইয়েছে চিন্তা চিতনে। অবশ শরীরে শুধু চেয়ে ফ্যাল ফ্যাল করে মিথিলার ওপর ঢলে পড়েছে নসি। আগলে নেওয়া বনের লৌহস্রোতে ভিজেছে সপ্তাদশীর শরীরে একাংশ বিষ বেদনায় কুকড়ে আসছে নসি। শেষ ব্যথাতুর গোঙানি বের হারালো সে চেতনাহীন নিদ্রায়। মেয়ের চিন্তায় পাশে জ্ঞান খুইয়ে লুটিয়ে পড়ল নার্গিস তক্ষুনি। এমত অবস্থায় অসহায় মুকুল বউকে ধরে নিল বাহুডোরে। নিস্তেজ সহদরার মরণাপন্নতায় চিল্লায় মিথিলা কেঁদে কুটে, আপু, এ আপু। অবিরত ডাকছে মিথিলা। হাউমাউ ক্রোধনে ভারী করেছে আবহাওয়া। প্রতিধ্বনি তুলেছে তা বাতাসে। আহাজারিতে মেথে বোনকে জাগাতে চাইছে যেন। ভঙ্গুর রাজ দ্রুত কম্পিত হস্তে অচৈতন্য শ্রেয়সীকে নিজের বুকে নিল। গাল চাপড়ে হুঁশে আনার বৃথা চেষ্টায় লেগে পড়ল তৎপর। হসপিটালে যে নিতে হবে সে ধ্যানও আসেনি একবারও। ভরকেছে কিছু ওয়াইন বোনের করা কাজে। বিচলিত রেশ চোখে মুখে ওর, মনে আনন্দ রেশ ম্যাথিউয়ের। যেন খুব বড় কাজ সেরেছে। বাহবা দিচ্ছে নিজেকে, তবুও যেন মন ভরেনি। পর মুহূর্তেই ফের নিশানা তাক করে ট্রিগার প্রেস করবে। ক্রুদ্ধ রামিম ধারালো চাকু নিয়ে ছুড়ে দেয় তার দিকে। নিশানা ভেদ করে তার কণ্ঠনালী। এক ভুলেই অবসান ঘটে প্রাণ প্রদীপের। সেকেন্ডে জীবন শেষ ম্যাথিউয়ের। কি সাবলীল নির্মম মৃত্যু। বিমূর্ত ওয়াইন বিস্মিত চোখে দেখছে সঙ্গদোষী বোনের নিথর দেহটি। কি থেকে কি হলো ভাবার আগেই ফুরিয়ে গেল আয়ুকাল। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে সে বোনের শিওরে হাত দিয়ে চোখ বন্ধ করে দিল খোলা চোখের পাতাদয়। ভেজা নেত্রে আখেরে বিদায় জানালো বোধ হয় কার্য শেষে। তারা দেয় রামিম ভাইয়ের কাঁধ ধাক্কে। হসপিটালে নিতে হবে জিলাপি। ঘাড় ঘুরিয়ে পুনশ্চ আদেশ ছড়ে সে।
ডক্টর টিমকে রেডি থাকতে বল। কুত্তার দল, রাস্তা ক্লিয়ার চাই। ক্রোধিত তর্জন গর্জনে এতক্ষণে সরব হয় জায়গাটি গটগটিয়ে পদধ্বনি তুলে লেগে পড়ে গার্ডরাস্ত ওই কাজে। সম্বিত আসলে কাল বিলম্বে এবার রাজ বুকের পাজাগুলো নিয়ে ছুট লাগায় গাড়ির দিকে। টালমাটাল পদযুগল মিথিলাও যায় সে পথে। চেপে ধরে বোনের হাতে দৃঢ়তায় একটা ফোন কলে পুরো হসপিটাল কর্তৃপক্ষ তৈরি হয়ে রয়েছে। পরপর তাদের সামনে গাড়িগুলো থামে। বেরিয়ে আসে রাজ বউকে নিয়ে। নার্স স্ট্রেচারে দিতে বলতেই নিচ্ছিল সিনিয়রের ইশারায় চুপ হয়ে যায়, না হলে তারও আজরাইল দর্শন হয়ে যেত এখনই। উপরে যায় তেমনই দেখানো রাস্তায় ধরে রাজ। অনুমতির তোয়াক্কায় গুড়ে বালি দেখিয়ে নিজেই ঢুকে পড়ে ওটির ভেতর। ডক্টরের নির্দেশে বেডে শুইয়ে দেয় বউকে। অস্থির সে আওড়ায় শুধু, ঠিক করে দে ওকে, সুস্থ চাই ওকে আমার বুকে। ভেতর সন্ত্রস্ত ডক্টররা আশ্বাস দিয়ে বাইরে যেতে বলে বিক্ষুব্ধ রাজ তড়িৎ ওনার টুটি চেপে ধরে বলে, কি বললি? রাজের এমন কাজে রামিমও ভেতরে এসে ভাইকে জাপটে ধরে পেছন হতে সরিয়ে নিতে চায়। ধস্তাধস্তি করে ছাড়িয়ে দেয় হাতের ফাঁস হতে ডক্টরকে। ছাড়া পেয়েই হাঁপ ছাড়ে ভদ্রলোক। শুরু করে অপারেশন। কয়েকজনের সাহায্যে রাজকে বাইরে আনে তারা। এতজন ধরে রেখেছে তবুও সামলাতে পারছে না। ওদের বাঁধন ছাড়িয়ে বন্ধ দরজায় পদাঘাত করতে শুরু করে। সাথে হাতের থাবর মেরে মেরে হুঙ্কার দেয়, ভেতরে যেতে দে আমায়। নাজেহাল অবস্থা ডক্টরদের এভাবে ডিস্টার্বনেস ব্যাঘাত ঘটাচ্ছে মনোযোগে। সেটা বুঝলেও হয়তো রামিম পুনরায় শান্ত করতে ধরে পাগল প্রায় ভাইকে বোঝাতে চায়, এভাবে এসব করলে আরও ক্ষতি হবে ভাই, তোমার রাগিনীর, বোঝো একটু। দরজা হতে সরে ভাইকে ঠেসে ধরে থাকে শান্ত করতে। ভাই তার ওপর নিজের বইয়ের বেহাল দশায় কুলহারা নাবিক লাগছে নিজেকে। আসলে যে সে সময় মুকুল, নার্গিস, উদ্গ্রীব তারা মেয়ের খবর জানতে কান্নায় ভেঙে পড়ে। তাদের অবস্থাও শোচনীয়। পেছনে হাজির গুটি কয়েক দলের ছেলের সাথে রাখিন, তোফরনি আর নবী কিছুটা স্বস্তি নিয়ে ঝাড়ে তাদের রামিম। বাঞ্চুদের দল কই মুরসিলি? নজর আন্দাজে তারা রাজকে আটকিয়ে রাখে। রামিম বউকে বুকে আগলে নেয়। মানসিক টানাপোড়েনে নিঃশ্বাস ধরে আসছে মিথিলার। চোখের সাদা অংশ ঘোলাটে হচ্ছে, ক্রমশ হয়ে আসছে শ্বাসের তোর। দুশ্চিন্তায় ছেয়ে যায় মস্তিষ্ক। রামিমের ভেজা গলায় ডাকে সে, পুরোপুরি এই মেয়ে কথা বলছে না কেন? দেখো সব ঠিক হবে তো। ডক্টর বেরিয়ে আসে ওটি থেকে। বিধ্বস্ত সবার মুখ দেখে সাহসে কুলোচ্ছে না কথাগুলো বলার। না জানি কে চটে গিয়ে কি করে বসে, তবু ভীত গলায় উঁচায়, শুনুন। কাজ হয়। সবাই চায় ওনার পানে। মুকুল দৌড়ে গিয়ে হাত ধরে নেয় তার। জানতে চায় মেয়ের খবর। জানান তিনি, পেশেন্টের এবি নেগেটিভ রক্তের গ্রুপ, জলদি জোগাড় করুন। ব্লাড ব্যাংকের স্টক নেই আমাদের। কি আছে তোদের? রাজের হুঙ্কারে চুপসে আসেন তিনি। আমি আছি। রামিমের উত্তরে ডক্টর দেখে সেদিকে কপালে ভাঁজ পড়ে ওনার। আওড়ায়, কাণ্ড জ্ঞানহীন নাকি আপনারা সবাই? উত্তর বিনা নার্সদের আদেশ করে, ওই মেয়েকে ট্রিটমেন্ট দিন। স্বাভাবিক থাকলে ওনার মুখ থেতলে দিত রাজ। তার সামনে আদরণীকে তুমি আজ্ঞা করার জন্য ফের তারা লাগায় ভদ্রলোক। জলদি আসুন। তার উপর প্রেগনেন্সিতে এত রক্তক্ষরণ, রিস্ক হয়ে যাবে দেরি হলে। ভাঁজ পড়ল যেন এই কথায়। এমন কথায় পড়ারই কথা। ডুকরে কেঁদে উঠে ভাসলেন নার্গিস। কর্ণকুড়ে যেতেই স্তব্ধ। অসারতায় ধপ করে বসে পড়ে মেঝেতে। কষ্টের মাঝেও কিঞ্চিত ভালো কিছুতেই মনোবল পেল সকলের। চকচকে বিবরে এখন টনক নড়ে মুকুলের। ছোট মেয়েকে নিজেই নিয়ে যায় কেবিনে। তদারকিতে ব্যস্ত হয়। রামিমা চলে যায় রক্তদানে। আউট অফ ডেঞ্জারের নসি এমন অপারেশনের পর সময় বেঁধে জ্ঞান আসে রুগীর। 1 ঘন্টা পেরিয়েছে, তাও বোধ আসেনি ওর। ডক্টর জানিয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ বা শক পেয়েছে, তার জন্য জ্ঞান ফিরে আসতে সময় লাগতে পারে। চিন্তার কারণে তবুও বিচলিত ভাব কাটেনি কারোর। বর্তমানে বেশ নীরব করিডোরখানা। শুধু পরপর ভেসে আসছে নার্গিসের কান্নার শব্দ। মেয়ের কেবিনের সামনে পাতা চেয়ারে বসা তারা। স্বামীর এক হাত জড়িয়ে তসবি পড়ছেন তিনি। মুকুল নত মস্তকে বসে চুপচাপ। অনুনয় করেও দেখা করার অনুমতি পাননি। বিধ্বস্ত রাজ দেয়ালে পিঠ থেকে হাঁটু ভাঁজ করে পড়ে রয়েছে। নির্লিপ্তে হাত দিয়ে মাথা চেপে ধরা। গায়ে তার এখনো শুভ্র পাঞ্জাবি জড়ালো, তাতে তার রাগিনীর রক্ত লেগে এখনো খানিক দুর্গন্ধ চড়াচ্ছে। তবুও সে অনড়। মুকুল চেঞ্জ করতে বলেছে কয়েকবার, কাজ হয়নি। সেই নড়েনি। মন পড়ে আছে শ্রেয়সীতে। ওই ছোট্ট উষ্ণ বুকটা মাথার পেতে জড়িয়ে নিতে বাহু ধরে, তবে তারই শান্তি। রামিম বইয়ের কেবিনে সঙ্গ দিচ্ছে। তার শুভ্রপরীর ঘুমে তোলা বইয়ের হাত মুঠোয় ভরে কপালে দিয়ে রেখেছে। হঠাৎ তীব্র ঘর্ষণ শব্দ আর বাতাসে ঝটপটানি দিয়ে হসপিটাল প্রাঙ্গণে নেমে আসে চপার। ধ্যান নেই টানে
রামিমের চকিত হয়। এতক্ষণ এটারই ভয় করেছিল সে, এত বড় কাণ্ড ঘটলো আর তার আগমন ঘটবে না এটা দুষ্কর। এখন আরেক তাণ্ডব শুরু হবে। বইয়ের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল সে কেবিন হতে। ধুলোয় আচ্ছন্ন চারিদিক, পাখার প্রখর শব্দ রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। চড়া রোশনাল পূর্ণ আননে ব্যগ্র কদম ডিঙিয়ে লিফটের সামনে থামে নাহিদ। পেছনে বেশ ভীত মৌ আসে, দোয়া করছে যে সে মনে মনে যেন খারাপ কিছু না হয়। এত কিছুর মাঝেও বউকে খেয়াল রাখতে ভুলছে না নাহিদের পথ রোধ করে ধরে রামিম ওকে ধাক্কা দিয়ে রাজের সামনে থামে। সেই পরপর কলার ধরে টেনে তোলে ওকে, দর ঘুষি বসায় নাকে, মারের তোড়ে পেছনে হেলে পড়ে রাজ। কিঞ্চিত গিজগিজ করছে রাগে। নাহিদ হিটাইট জ্ঞান শূন্য, সে ফের মারতে ধরলো। মৌ এসে জড়িয়ে নেয়, বইয়ের বাঁধনে পারে না আর। কিছুটা শান্ত হয়ে আসে নাহিদ, সাথে ধমকও লাগায়, সরুন। না, দয়া করে শান্ত হন, ভয় করছে আমার। সরাই রাজের সামনে হতে ওকে মৌ ফুসছে, তবুও নাহিদ পারছে না বউকে ঝটকা দিয়ে ফেলে দিতে। নিজেকে সামলিয়ে রামিম ভাইকে নিয়ে যায় এখান থেকে। আপাতত দূরে রাখাই ভালো, সাথে ফ্রেশ করিয়েও দেওয়া হবে। ওদের গমন পথে চেয়ে বলে ওঠে নাহিদ চণ্ডাল গলায়, তোর জন্য আজ আমার কলিজার এই হাল। কিছু বলতো রাজ, কিন্তু রামিম সে সুযোগ দেয় না। মুখে ছাড়িয়ে কেবিনের দরজায় লাগোয়া কাজ ভেদে দেখতে থাকে বোনের মুখটা। বুকটার হু হু করে ওঠে। ফুলের আঁচড় না দেওয়া বোনটার এমন করুণ অবস্থা দেখে উল্টো ঘুরে বাপের মুখোমুখি হয়ে ব্যঙ্গাত্মক গলা ওর। এসব দেখার জন্য এসেছিল বুঝি জামাই বাড়ি? রাগ লাগছে মৌয়ের, আর পারে না নিজেকে সংযত রাখতেই উগলেই দেয়, এসব কথা এখন বলার সময়? তা নয় তো কি, বিয়ের সাক্ষ্য দিয়েছে, মুখ বন্ধ করেছিল, যা হয়েছে সেটা থামায়নি। কি ভেবেছেন এই লোক চুপ না থাকলে তারই সামনে থেকে এইভাবে মেয়েকে তুলে নেওয়ার ক্ষমতা রাখে কেউ? চুপ মুকুল, ছেলের কথাও ফেলে দেওয়ার না, আবার এসব যে হবে সেটাও জানা ছিল না। কে জানবে বিপদ আপদের কথা, তার সামনেই তো হলো এসব। ভালো হাতে পাত্রস্থ করেছে আর এসব আমলে নেননি। এখন বলেও কি আগের মতো হবে কিছু? বাবা রা নেই দেখে থমথমে মুখে এদিক সেদিক তাকিয়ে জিজ্ঞেস করে নাহিদ, মিথিলা কই? মৌ উৎসুক হয়ে দেখছে না, দেখতে পেয়ে তারও কিছু হলো না তো নিজেই বলে, আব্বু, ছোট আপু কই? ওই কেবিনে। এবার ভদ্রলোক মুখ খুললেন, হাতের ইশারা দেখিয়েও দিলেন। তুরন্ত ছুটল মৌ সেদিকে। নাহিদও পিছু গেল। ভিড় জমেছে মিথিলার কেবিনে। এখন সুস্থ সে পুরোপুরি। ভাইকে দেখে আরও ঠিক হয়েছে। অনেক দিন পর ভাইকে পেয়ে আপ্লুত সে। নাহিদ নিজ হাতে খাইয়ে দিচ্ছে বোনকে। পাশে বসা মৌ জেনে নিচ্ছে এটা ওটা কিভাবে কি হলো। মিথিলাও সব বলছে লাইন বাই লাইন। অপেক্ষার প্রহর যেন ফুরায় না চাতক নেয়। পাশাপাশি দুই ভাই দাঁড়িয়ে কেবিনের পানে চেয়ে নিজের শ্রেয়সীত আর তার পরিবারকে দেখে রামিম বলে, আমাদের মানুষ মনে করে না তারা। কাষ্ঠ হাসে রাজ, ভাইয়ের কাঁধে মাথা রাখে পুনরায় বলে রামিম, ব্যাপার না, আমাদেরও ভালোবাসার কেউ আছে ভাই। চাম আসলে কিন্তু আমি নাম রাখবো। মন বলছে মা আসবে আমাদের। তোমার ধারণা সব সময় ভুল বের হয়। আচ্ছা। জি, আরও একটা কথা ভাবছি। কি? তুমি যেমন আবার ভাবিজানের মতো দেখতে হলে কি হবে ভেবেছো? আবার যদি মায়ের মতো গালের টোল আসে মেয়েদের, বাবার লাইন লেগে যাবে ছেলের পিছনে। ভয় আছি আমরা কি বেআইন হতে পারবো? তুলে নিয়ে যাই যদি আমার জামাইকে। আবার ভাবি করবো না মেয়ের জামাই। যা বউ পাগল, তার বাবা না জানি সে আমার মেয়েকে আমার কাছে আসতে দেয় না যদি। আমি বউ পাগল হলে তুই কি? কাল তো বউকে নিতে আড়ি পাতলি শ্বশুরের ঘরে, লজ্জা করে না? বারে নিজে কম কিসে বেহা। ভাটা পড়ে কথোপকথনে তাদের নার্সের কথায় যেতে নিলে চলতি কদম থামায় রাজ। হাত টেনে ধরে ভাইয়ের। রামিম বাধা পেয়ে পেছনে মুড়ে বলে, যাবে না, এখন ফ্যামিলির টাইম, দেরিতে যাই। জ্ঞান ফিরেছে নওশীর। শুনতেই সবাই হুড়মুড়িয়ে কেবিনে ঢুকে। নার্গিস কেঁদে কুটে সহস্র চুমু দেয় মেয়ের বদনে। বুকে রাখে লুকিয়ে বউকে সহ। মেয়েকে নিজের বক্ষে দেখে গেঁথে নেয় মুকুল। ভেজা নেত্রিক মায়ের কপালে স্নেহের পরশ দিলেন। বকলেন খুব করে। মেয়েকে হাসছে নওশী মৃদু। বাবা মা এমনই হয়। আজ তার জায়গায় নিজের ছোট বোন থাকতে সেটা কি করে হতে দেয়? ক্ষতস্থানে বেশ চাপা লাগায় শব্দ করে নওশী। মেয়ের অসুবিধায় ছেড়ে দিলেন তারা। অবাক হলো সে নিজের ভাইকে কেবিনে দেখে। জিজ্ঞাসু দৃষ্টি দিল বাবার মুখে। চোখে উত্তর দিলেন ভদ্রলোক। নাহিদ মিথিলাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এক কোনায়। মৌ এগিয়ে এসে ননদের সাথে কুশলাদি করলো। ডাক দেয় নওশী,
ভাইয়া। চোখ বুঝে নিল নাহিদ। এমন রাগ দেখে কতদিন বঞ্চিত ছিল সে নিজের ইগোর জন্য। ভেবেছিল হয়তো এখনও বোনটা তার অভিমান পুষে রাখবে, তাই তো এত সংকোচ। কলেজের পুনশ্চ ডাকে এগিয়ে এসে সামনে সামান্য ঝুঁকে কপালে চুমু দিয়ে বলে, রেস্ট নাও। পরিবারের সান্নিধ্যে এবারের কথা ভুলেই বসেছে প্রায় নসি। ভাইয়ের কোলে বোনের হাত নিজের মুঠো নিয়ে আহ্বান সুরে ভোলায়, সোনা। ফিরেও তাকায় না মিথিলা, না তো ভাইয়ের গলার ভাঁজ হতে মুখ তোলে। বুঝলো নসি অভিমানীর অভিমান তো আজ করো না, আর পরে আপনাই ঠিক হবে। চারপাশে চোখ বুলিয়ে উচ্চরাবে তলব করে, রাজ। কেবিনের বাইরে কান পাতা রাজের ঠোঁটের ক্ষীণ হাসি চওড়া হয়। নাম সম্বোধনে দ্রুত ভেতরে আসে। বউকে সুস্থ দেখে প্রাপ্তির শ্বাস নেয়। পরনে ওর হসপিটালের পোশাক, চুলগুলো অগোছালো বিনুনিতে বাঁধা, পাংশুটে রক্তশূন্য বিবরখানা ফ্যাকাশে পড়েছে। মাধুর্যে রাগঢাক না রেখেই সবার সামনেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় শ্রেয়সীকে। এতক্ষণে হাঁসফাঁসে অবস্থা শান্ত হলো ওর। দোলাচলে অস্থির মনস্তাপ জুড়িয়ে গেল। বক্ষের উষ্ণতায় শান্ত নদীর স্রোত নামলো এক পশলা। নসি পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, জানে পুরুষটার মনের অবস্থা কেমন ছিল। চড়ুইদের একলা ছেড়ে দিল সবাই। ওরা বেরিয়ে যেতেই নসি রাজের মুখটা আজলাই নেয়, পরক করে দীর্ঘকায় শ্বাস ফেলে। নাক চোটে এসেছে, আব্রু শুকিয়ে এতটুকুনি হয়েছে, লাজে আধর পুড়িয়েছে দেখে দীর্ঘশ্বাস নিয়ে বলে সে, আবার স্মোক করেছেন? বিরক্ত রেশ বদনে উত্তরহীনা। ফের নিজেকে লুকিয়ে নেয় গলায়, হাতের বাঁধন দৃঢ় করে। রাজে ব্যথা সয়ে মিছে ধমক পারে নসি, সরুন, কাছে ঘেঁষতে দেওয়া উচিত না। থাপ্পড় দিতে ইচ্ছে করছে। বড় অসহায় শোনায় গলা রাজের। চোখে নোনা পানির উপস্থিতি এক বাক্যে থামায় নসি, বোন হয় সে আমার। আমাদের কথা একবারও ভাববে না? স্বার্থপর হতে বলছেন? এই বিষয়ে আর কথা নয় রাজ। বরের মুখ তুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয় নসি। আলিঙ্গনে যেন চিন্তার ইতি ঘটাতে চায়। আশ্বাস দেয়, হয়তো দেখুন আমরা আমাদের কতটা কাছে, সব ঠিক আছে, আমি আপনারই আছি। নাহিদ ফোন লাগায়, পারুকে রিসিভ হলে আদেশ দেয়, কলেজের ব্যাগ গুছিয়ে নিতে, সাথে নিজেরটাও। কেন ভাইয়া? কথার মাঝেই এসব শুনে প্রশ্ন করে রামিম। একই কথা বলে পারুও, দুজনে কৌতূহল জানার জন্য। কোমায় তাদের স্পৃহা। নাহিদ ফিরবে তোমার আমাদের সাথে। ফোন রাখে সে। বুকে থাকা ঘুমন্ত বোনের গায়ে চাদর জড়িয়ে দেওয়া হাত থামে ওর। বুঝতে না পেরে বলে নাহিদ রামিমকে, কি বললে? প্রতিমধ্যে কথা টেনে নেয় মৌ। আবার শুরু করে দিলেন। নৈশিক রাগ করবে এসব শুনে। রাগ না করলেও আর কেউ কোথাও যাবে না, কারণ ভাবিজান আর একা নয়, পুচকু আছে একজন। মৌ নাহিদ বিস্মিত, হারিয়েছে বাক্যবান। নাহিদ বাবার মুখে ভ্রু গুটিয়ে চায়, বললেন, মুকুল? হ্যাঁ, ডক্টর জানালো সব। মনে মনে দোয়ার সাথে খুশি হলেও উপরে ঠিকই মেকি রাগ ধরে রাখলো। নাহিদ হিসেবে এখনো বাকি আছে কিনা একটা থাপ্পড় তো পাওনা রাজের। আমি বাড়ি যেতে চাই, এখানে গা গুলি আসছে, আমার ভালো লাগছে না। রাজের বুকে পড়ে থাকা নসি রয়ে শোয়ে বলে কথাগুলো আসলেই তার এইসব জায়গা পছন্দ নয়। আনন্দ শক্ত বানালো রাজ, বলে, তেমনই। মাথা খারাপ হয়েছে তোমার? আমি বলেছি আপনি সেটা মানবেন না, সম্পূর্ণ পর্যবেক্ষণে থাকবে তুমি। 4 সপ্তাহ মতো লাগবে পুরোপুরি সুস্থ হতে। বিরসতা ঘনায় আবরুতে নসির সাথে এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লো এমন ভাব। কণ্ঠে এনে বলল, ততদিন এখানেই থাকতে হবে আমাকে। তা নয়, 2 দিন পর রিলিজ দিবে। না, আমি এক্ষুনি যেতে চাই। আব্বু, আব্বু। উচ্চ হাঁকডাকে পাঁজরের মাংসপেশিতে টান পড়ে ব্যথা পেল সে। গড়িয়ে পড়ল চোখের পানি খামচে ধরে বরের শার্ট। উদ্বিগ্ন রাজ ওর পিঠে হাত বুলিয়ে অস্থির হয়। ব্যথা লাগছে, একটু কথা শোনো না আমার, বেশি নড়াচড়া করা যাবে না। মেয়ের ডাক শুনে নক করে মুকুল। ওপাশ হতে জানতে চায় কারণ। রাজ প্রতিলোমে বলে, কিছু না আব্বু। যেতে চাই আমি। নসির কাদর স্বরে রাজ পারে না কঠোরতা ধরে রাখতে। ঠোঁট উল্টে আলতো চুমু দিয়ে বাইরে চলে যায়। বেজায় অতিষ্ঠ মানুষজন সহ হসপিটাল কর্তৃপক্ষ এদের এত বড় লোকি কারবারে। তবুও ভয়ে কুলু পেটে রেখেছে সকলে। এই যে এখনও রাতের দ্বিপ্রহর, তবু এক এক গাড়ির ইঞ্জিন চালুর শব্দে ঘুম পগার পার। মনে মনে কত যে গালমন্দ করছে এসব ধনির ছাপ পোষাদের। আরে বাবা, এটা স্বাস্থ্য কানা, তোদের এসব হম্বিথম্বি করার জায়গা না। অবশেষে জিতে গেল নসি। বউ পাগল রাজ সবাইকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে বউকে বাড়িতে। করে নেওয়া শ্রেয়সীকে শ্বশুর শাশুড়ির মাঝে বসিয়ে দিল রাজ। রামিম গাড়িতে উঠে চেয়ে আছে নাহিদের পানে, বউটা যায় তার কাছে। এদিকে মৌকে ট্যাক্সিতে উঠেতে দেখে চিন্তিত রেখা ফুটে ওঠে রাজের কপালে। তেড়া নাহিদকে বলে সে, কই যাবি? বাসায় যাব। সোজা সবটা উত্তরে চটে গেল রাজ। বলল, এমনি মন মেজাজ খারাপ আর বাড়তি
ফ্যাচাত বাদ দিয়ে গাড়িতে উঠে পড়। ওই বাসায় যাব না আমি। এগিয়ে এসে রাজ হাতে জড়িয়ে নেয় নাহিদের, জোর করে নিয়ে আসে নিজ ভাইয়ের সম্মুখ পানে কোলে দিতে বলে মিথিলাকে। তার তপ্ত নাহিদ আর করল না, দিয়ে দিল বোনকে। থমথমে মুখে উঠে পড়ে পরের গাড়িতে। রাজ সব মৌ তিনজন আরও তারা একসাথে পেঁজাতুলোর ভেলায় আশ্বিনে মেঘাব্র অম্বরে নিদারুণ দিনের সূচনায় অগ্রবর্তী রবিক ছড়া। রাতটা যে এভাবে এসেছে সেভাবে ঘুমিয়ে গেছে। কাহিল শরীরে আর কুলোয়নি। তবে নার্গিস ব্যস্ত কিচেনে, সেথায় আসে রাজ। সালাম জানিয়ে ঘেটে গুঠে দেখছে কি রান্না হয়েছে। ভেজা চুল হাতে পানি পড়তে দেখে বললেন নার্গিস, চুল মুছে নাও ভালো করে। আপনার মেয়ে অভ্যাস খারাপ করেছে, পারি না। রত হাত থামিয়ে উত্তর দেয়। রাজ বললেন না আর কিছু। নার্গিস ট্রে সাজিয়ে দিলেন জামাইয়ের হাতে তুলে। কড়া ডোজের ওষুধের প্রভাবে বেঘরে ঘুমাচ্ছে নশি। রাতে বাবার কোলে ঘুম নামার পর আর জাগায়নি ওকে কেউ। চেয়েছিল রাজ তুলে কিছু খাইয়ে দিতে, কিন্তু পরে মত পাল্টায়, বিরক্ত করে না। তবে নিজের ঘুম হয়নি, সারা রাত ছটফটিয়ে কেটেছে ওর। বউকে চাপড়ে ধরে বুকটায় মুখ লুকিয়ে না ঘুমালে চলে না যে ছেলের কিভাবে পারবে ঘুমোতে। তন্দ্রায় বুধ বইয়ের শিউরে বসে সে আলতো হাতে কপালের চুলগুলো গুছিয়ে দেয়। আজ সুশ্রী মুখটা দেখেও শান্ত হতে পারছে না সে। কিছু একটা পোড়াচ্ছে, খুব খুব ভয় ধরাচ্ছে মনে। খবরটা শোনার পর থেকে কেমন ঈর্ষা আসছে ভেতরে, নাকি একটা অদ্ভুত অনুভূতি মিশেলে সুখানি হাওয়ায় নাই ভালোও লাগছে। ক্ষণে ক্ষণে মুখটার থেকে চোখ রাখে বইয়ের উদরে, কাপা হস্তনে রাখে তাতে, বুলিয়ে দিতে থাকে নম্রতায়। মুখ নামিয়ে ঠোঁট দাবিয়ে চুমু খায়। চোখের কোণে উল্লাসী ঢেউ, অধরে ক্ষীণ পশরা লপাস ফিরতে ক্ষত ক্লেশে কুকিয়ে ওঠে নশি। ঘুম পালায় সাথে অশান্ত। রাজ জড়িয়ে নেয় ওকে বক্ষে, উদ্বিগ্নতার ভেজা গলা ওর। এই রাগিনী ব্যথা করছে বেশি। ঠিক আছে। ক্ষীণপ্রদ উচ্চারণ নশির। রাজবউকে আধশোয়া করে দেয়, পিঠ পিছে বালিশ রাখে আরামের জন্য। ব্যগ্র হয় খাবার খাওয়াতে, তা দেখে থামায় নশি ওকে। ওয়াশরুম হতে আসি আগে। কালক্ষেপণ না করে রাজ পাজা কোলে তুলে নেয় শ্রেয়সীকে। সাথে বইয়ের মনোভাব বুঝে নিজেই বলে, হাঁটাহাঁটি বারণ সম্পূর্ণ। এখন থেকে টাইমলি খেতেও হবে, ইমিউনিটি খুবই বাজে। বাজি করার চান্স নেই। নো। চোরেদের সকালটা নিরালয় বাধা। দুজন একলা নিজেতেই মশগুল। ভরে গেছে পেট, তবুও থামার নাম নেই। জন্য গাইগুই করা শুরু করে নশি। এদিকে নাছরবান্ধা রাজ ডায়েট করে শেষ করাবে সবটা। এবার নশি মুখ ফিরিয়ে নেয়, মিছে ধমক লাগায়। রাজ ত্যক্ত বিরক্তের মতো বলে দেয়, পরিমাণের থেকে বেশি খেতে হবে তো, তুমি আর একলা নেই। ভরা নেত্রে বরের কথা স্তব্ধ হয় নশিও। অবিশ্বাস্য লাগে কথাটা। চোখ ছোট করে বলে, সিমটমস প্রকাশ পায়নি কেন? আমিও তো বুঝতে পারিনি। খাওয়ানোর জন্য মিথ্যে বলছেন তাই না? গলা ধরে আসছে ওর। হাতের জিনিস রেখে আধশোয়া বউকে জড়িয়ে শুয়ে পড়ে রাজ। গলার ভাঁজে মুখ দাবায় নশি বাহুডোরে ন্যায় আগলে। মৃদু কাঁপছে রাজের শরীর, টের পাচ্ছে সে। বলে, নশি কি হয়েছে? এমন ভঙ্গুর লাগছে কেন? এসব অনুভূতি ব্যক্ত করতে পারছি না, ভয় লাগছে কেন জানি। ডক্টরের থেকে সব শুনে শূন্য লাগছে কোথাও। সামলিয়ে নিয়েছে নশি নিজেকে। এই কেমন অনুভূতি, ভালো লাগায় ছে মন অলিন্দ। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ডাকে সে, রাজ। প্রাণটা ভাগ বসাবে তোমার উপর। বোকা কথায় হাসছে মন খোলা হাসি। প্রতি উত্তরে করে নশি, পাগল লোক, যে আসছে সে আপনারই অংশ, বরং পরিপূর্ণ করবে আপনায়। ভাগাভাগির কি আছে এতে? কলিজা বলল তার নাকি আব্বু আসবে। ছেলেরা তো মায়ের দরদি হয়, সে যদি তোমায় বেশি আদর করে। মা চাই আমি। কে বলে এসব? হতাশ নশি। মন পুরুষের পাগলামিতে উত্তর পারে রাজ, দেখেছি শুনেছি। এগুলো কথার কথা, দুজনকেই ভালোবাসবে সে। কথার মাঝে বুকের ওমে ক্লান্ত রাজ ঘুমিয়ে পড়েছে। চিন্তায়, ভয়, উত্তেজনা নির্ঘুম। সে একটু আদরেই হারালো তন্দ্রায়। স্বল্প হাসির ফোয়ারায় ওর ঘুমন্ত মুখটা তুলে ছোট ছোট চুমু দেয় সহস্র। নিষ্পলক দেখতে দেখতে আওড়ায়, দোয়া করবো সবসময় যে আসছে সে যেন আমার থেকেও আপনায় বেশি ভালোবাসে। প্রাণটা যেন চোখে হারায় আপনাকে। একটু শাসনও করতে দেন। ভেসে আসে রামিমের আওয়াজ তখনই। ভাইয়া। ভারীকে শরীর, নিজের উপরে অসুবিধা হচ্ছে, তবুও সুখের অদীর্ঘকায় শ্বাস ফেলে উত্তর দেয় নশি,
উনি ঘুমিয়েছেন ভাইয়া। ও আবহ তর্জে শুয়ে না, ঠোঁটে হাসির ফোয়ারা নিয়ে আনন্দিত চিত্তে নক করানো কথা ভুলে বসেছে যেন। চলন্ত পায়ে হুট করে ঢুকে পড়ে বোনের রুমে। এতে থতমত খায় অনেকটাই সে, নজর নামিয়ে নেয় তড়িঘড়ি। নসিও চায় ওর মুখে দরজা খোলার শব্দ শুনে। দেখতে পায় বোনের চঞ্চলে বিবরে লেপটে ভুলের রেশ। বুঝলো বোনের এত আনন্দের কারণ, নিশ্চয়ই শুনেছে খবরটা। তাই পাগলিটা এখন একলা পেলে কথার ফুলজড়ি খুলে বসতো, এটা সেটা জানতে চেয়ে অস্থির করে তুলতো ওকে। মিথিলার মুখে চেয়ে থেকেই মৃদু হেসে শুধালো, সোনা কিছু বলবি? না মানে দুঃখিত। যেমন এসেছিল তেমনই বেরিয়েও গেল দ্রুত রুম হতে মিথিলা। কি লজ্জাকর পরিস্থিতি ছিল এটা। সহদররা বুকে ভাসুর ঘুমিয়ে আছে আর সে গাধে অনুমতি না নিয়ে ঢুকে পড়ল কক্ষে। মাথায় হাত দ্বারা আলতো চাপড় মেরে ভেবে লজ্জায় লাল হচ্ছে মেদুর গালে লাজ রাঙা গোলাপি আভা ছড়িয়েছে। খানিক নিজেকেই বকতে বকতে তুরন্ত ছুটতে গিয়ে সাহসে ধাক্কা খেল কারো শক্ত বুকের সাথে। তাল সামলাতে না পেরে ছিটকে পড়তে ধরলে রামিম নিজেকে সহস্র এসেকে সামলে নিল। সটান হয়ে দেখলো পরীর লজ্জিত আনন। মিথিলা নত মস্তকে লাজুকলতায় নুইয়ে আছে সপ্ত বনবাঞ্ছনায়। রামিম ওর থুতনি আলতো চেপে নমিত আব্র তুলে ধরে মুখের সামনে ভ্রু নাচিয়ে নিজেও সামান্য হাস্যরসে জানতে চায়, সুব্রতায় আজ গুলবাহারের প্রলেপ কেন? কিছু না। নম্রতায় উত্তর বলে স্থান ভুলেই বুকে সিটিয়ে যায় বরের। এতে বাধে বিপত্তি। গলা খাকারির শব্দে দূরত্ব বাড়ায় তারা নিজেদের। তড়িৎ সরে যায় একে অপরের হতে। চোরা চাহনির এলোমেলো দৃষ্টিতে সরম লুকানোতে হন্যে দুজন। মৌ মিটিমিটি হেসে এক শেষ। তখন কাল বিলম্বতীত রামিম ঘুরে পালিয়ে যাওয়ার মতো চলে যায়। থাকলে নাকানি চুবানি খেতে হতো নিশ্চিত। এ ব্যাপারে ঝটপট মিথিলাও ভাবির হাত জড়িয়ে ধরে কথা ঘোরাতে বলে, ভাইয়া রুমে? জি। উঠেছে ঘুম থেকে? জি। এখন ময়ের দুষ্টু হাসি সরছে না মুখ থেকে। তা দেখে ধমকে সুরে বলে মিথিলা, উফ ভাবি তুমিও না, দেখলেই দোষ হলো। মুখ লটকিয়ে মৌকে ফেলেই ঢুকে যায় ভাইয়ের রুমে। ধরাম করে দরজা বন্ধ করে দেয় যেন ও ঢুকতে না পারে। না হলে এনিয়ে বেনিয়ে পেটের কথা উগলে দিতে বরের নিকট। আর তার ভাই বউয়ের সঙ্গ ধরে সেও পিছে পড়বে লজ্জা দিতে। ননদিনীর কাজ শেষে অস্থির হলো মৌ। নীরব শ্রোতা রামিম হাতেই জবাব পেশ করছে বউয়ের ছেলে মানুষই আলাদে আলাপনে কাজে বের হবে, কিন্তু পাকড়াও করেছে মিথিলাও কি। অগত্যা রামিম চুপচাপ শুনছে সেসব। মিথিলা ওর গলা বাম হাত জড়িয়ে ডান হাতে বোতাম খুঁড়ছে অবিরত। রামিমও বেঁধেছে বউকে কোমর পেঁচিয়ে নিজের সনে। আবদারে মিথিলা বলে, একটু ঘুরিয়ে আনুন না। সেদিনই না হয় ঘোরালাম শুক্রপুরি। ওটা কিছু হলো? তাহলে কাশবনে যেতে চাই। বলে চুপ করে থুতনিতে চুমু দেয় মিথিলা। বরের ভ্রু গুটিয়ে একত্রে আনতে দেখে আব্রু আরও মাসুম বানায় সে। ভেজা কণ্ঠে বায়না জুড়ে বসে, প্লিজ। দেখি। বরের টালবাহানা মিশ্রিত কথায় আরও বেঁকে বসে মিথিলা। নিজের আবদার মানা না পর্যন্ত ছাড়বে না এই পণ করলেও দিশেহারা রামিম বইয়ের এমন কাজে। সব দিক সামলে এই মেয়ের সঙ্গ সে খুব উপভোগ করে। তবে কখনো কখনো তা অতিরিক্ত মনে হয়। শুয়ে নিয়ে নাজর আন্দাজ করে তবুও তেমনি এখনও না দমে ভোলাতে চায় কথায় সে। গ্রামে না যাচ্ছি সবাই, আর এখন যদি কাজে ফাঁকি দেই তাহলে সমস্যায় পড়বে না তোমার পাগল পুরুষ? তুমি কি তাই চাও? দুগাল ফুলিয়ে মন পুরুষের বাঁধন হতে সরতে চায় মিথিলা। অভিমান জমে প্রচুর। তার কথার মূল্য নেই কারোর কাছে। একটু আগে ভাইয়ের কাছে গিয়েছিল সে ঘুরতে যাওয়ার কথা বলতে, কিন্তু নাহিদ পিঞ্চ মেরে বলেছে সে পারবে না। উল্টো বলে, তোমার উনিকে বলতে যেন নিয়ে যায় কোথাও তোমাকে। এত করে আবদার করলো তাও মানতে না পেরে তাই তো বিরস বদনে ঘরে ফিরে বরকে চেপে ধরেছে। কিন্তু এখানেও কাজ হচ্ছে না, তবুও সেও কম যায় না। রামিম ওর মোচড়ামুচড়িতে হাতের গিট দৃঢ় করে, একটু এই মেয়েকে কিছু বলাও যায় না এখন তো আরও না। বলে মুখ ভেটকিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দেবে। নালিশ যাবে শাশুড়ির কানে। আর সেই মহিলা উঠতে বসতে খোঁটা দেবে। তখন বলবে, সামলাতে না পারলে নিয়ে এসেছো কেন? ও আমার মেয়ে এখন ফেলনা হচ্ছে। সব ভেবে ফোঁস করে শ্বাস নিয়ে নেতানো গলায় হার স্বীকার করে নিজের। আচ্ছা নিয়ে যাব। পরিস্থিতি দৌড়ঝাঁপে 3 দিন অফিস কামাই করেছে রাজ। আজ 4র্থ দিন, অথচ নিজ কামরায় তন্দ্র এই শুধু সে বউয়ের বুকে। তাই স্টাফরা বাড়িতে এসেছে কাজ সারতে, হয়েও আসছেও এমন। অফিসে না গেলে ডেকে নিত কর্মচারীদের বাড়িতে সে। বেশি সময় হয়নি ওদের আসার। এসেই তারা বিশাল লিভিং রুমে ঘাঁটি পেতেই ফাইলপত্র ঘাটাঘাটি করছে। মিনা সব বুঝিয়ে নিয়ে নোট করছে বসের সামনে পেশ করবে বলে। চা নাস্তা দিতে এলেন নার্গিস। ওনাদের রমণীর অমায়িক আচরণে সবাই বেশ স্বাচ্ছন্দ্যে পরিচিত হচ্ছেন একে একে। বলে উঠলেন নার্গিস এক পর্যায়ে,
বস ছাড়াও বেশ গুছিয়ে কাজ করছেন দেখি। সবাই হাসলো একটু, চায় তৃপ্তির চুমুক বসিয়ে মিনা উত্তর দেয়, কাজ করতেই হয়, না করলে আমাদের কিছু না হলেও ছোট কোম্পানিগুলো লসের মুখে পড়বে, যার জন্য রুলস করা আছে। তাই বলতে পারেন বাধ্য আমরা কাজ করতে। অমায়িক নতুন বন্ধু বাদশলে পাহাটা পরে নাহিদের আগমনে সবাই দাঁড়িয়ে সালাম জানায়। সকলে চেনে ওকে, যে ভালো মতন অফিসে ঢুকে বসের কলার ধরে শাসিয়ে যাওয়ায় লোককে মনে রেখেছে প্রত্যেকে, তাই সমীহ করে বলা উচিত। নাহিদ বসতে বলে ওদের, নিজেও বসে টুকটাক ফাইল চেক করতে লাগে। মাঝি ছেলেকে একা ফেরতে দেখে শুধালেন নার্গিস, বৌমা কই আব্বু? ওনার বান্ধবীর বাসায়, সন্ধ্যায় নিয়ে আসবো। মুখ তুলে জবাব দিয়ে বলে, ফের কফি দাও তো। পা বাড়াবেন নার্গিস। তিনেক মানুষের আগমন ঘটে সেথায়, হাতে ফল ফলাদি, দই মিষ্টান্ন, কপালে ভাঁজ ফেলে উপস্থিত সবাই দেখছে আগন্তুকদের। মনে হয় তো প্রশ্ন অনেক, কৌতূহল পাশে রেখে নার্গিস এগিয়ে গেলেন সামনে, বললেন, জি আপনারা? বলছি আগে এগুলো রাখার ব্যবস্থা করুন। 55 বয়সী আজম হেসে কথাগুলো বলে হাতে থাকা জিনিসপত্র বাড়িয়ে ধরে। নাহিদ উঠে এসে সেগুলো নিজ হস্তে নিয়ে ঘাড় ঘুরিয়ে মিনারদের বলল, আপনারা অফিস রুমে গিয়ে কাজ সারুন, আমি নৌশিকে পাঠিয়ে দিচ্ছি। কাগজপত্র সব গুটিয়ে যেতে যেতে বলে মিনা, একটু জলদি বলবেন প্লিজ, আমাদের কাজ প্রায় শেষ। ওকে। জবাব পেরে আসা অতিথিদের সাথে, প্লিজ বসুন, আপনারা দাঁড়িয়ে কেন? আয়েশিতে বসে পড়ে সবাই, নিজেও বসে দেখতে থাকে লোকগুলোকে। আগে কখনো দেখেনি, চেনেও না। বেশ চলন বলনে লাগছে সম্ভ্রান্ত ঘরের, কিন্তু এভাবে হুট করে আসার মানে বুঝতে পারছে না নাহিদ। আবার মনে হচ্ছে রাজের পরিচিত, কিন্তু সেও তো ঘুমে। দেনা মনার প্রশ্ন করে সে, রাজকে ডাকবো? মেয়ের বাবা কই? জামিল শুধালো সোজা সাপটা। নাহিদের বোধগম্য নয়। নার্গিস ও ছেলের মুখ হচ্ছে। তখনই বাবার পাশ হতে বলে ওঠে জিয়ান, মুকুল আঙ্কেলকে ডেকে আনুন, তিনি চিনবেন, আমাদের বাসাতেও গিয়েছিল। অপরিচিতদের মুখে নিজের বাবার নাম শুনে কিছুটা চমকায় নাহিদ। খুঁটিয়ে দেখে নিয়ে সন্দেহ নজরে তার বাপের বন্ধু, আর সে চেনে না। চোখ দিল ছেলেটার উপর। বয়স রামিমের বয়সী বা 1 বছরের ছোট হবে। লম্বাটে গড়নে, চিকন একটু। এবার জিয়ানের মা কাকন দাঁড়িয়ে গেলেন, নার্গিসের হাত ধরে টেনে নিয়ে অন্য সোফায় বসলেন। বলতে শুরু করলেন, আর বলবেন না ভাবি, ছেলের জেদের কাছে হেরে আসতেই হলো। শেষ পর্যন্ত হুমকি পর্যন্ত দিচ্ছে। না পেরে চলে এলাম, ভাইজান দাওয়াত করে এসেছে। মাঝপথেই ওনার কথা থামিয়ে ছেলেকে ইশারা করলেন তোমার বাবাকে ফোন দিতে। এই লোক এত সঙ্গপ্রিয় যে কেউ কথা বললে তিনি নিজে সব উগলে দেয়, বন্ধুত্ব পাতাবেন। আর এমনভাবে অতিথি আগমনী বার্তায় কিছুটা সন্দেহ হচ্ছে নার্গিসের। নাহিত বাক্য ব্যয় তাই করলো। নিজের মনেও খটকা লাগছে এখন কিছুটা। অনেক কষ্টে রাজকে সরালো নসি নিজের ওপর হতে, ঠিকঠাকভাবে শুয়ে বেরিয়ে পড়লো রুম হতে। নিচ হতে গল্প মোহরার শব্দ আসছে কৌতূহলী। সে সিঁড়ির দেউরগড়ায় থেমে ওপর হতে নিচে দেখতে লাগে। নাহিদ বোনকে দেখে এগিয়ে আসে, কেননা একাই নামতে পারবে না। এখনও কথা বলেনি তেমন নাহিদ বোন জামাইয়ের সাথে রাতে ফেরা থেকে মুখ তার কঠিন। ভাইকে কাছে আসতে দেখে জিজ্ঞেস করে নসি, কারা এসেছে? মেহমান? ছোট্ট জবাব পেশ করে পাজা কোলে তুলে নিল বোনকে। এখনো হাঁটতে সমস্যা হয়, তবে সহনীয়, তাই নসি বারণ করলে চোখে শাসানি দিয়ে চুপ থাকতে বলে নাহিদ। লিভিং এরিয়ায় এসে নসি সালাম জানায়। উদিত মেহমানদের কাকন খোশমেজাজে হাল হকিকত জানতে চায়। টুকটাক কথা সারা হলে নাহিদ নিয়ে যায় বোনকে অফিস রুমে। রামিম আসলো সেথায়, ফোন কানে চেপে চোখ বুলিয়ে নিল আসা অতিথিদের উপর। পেছনে তার মিথিলাও। সে গিয়ে মায়ের পাশে বসে মন দিল আড্ডায়। কাকন বলে ওঠে রামিমকে দেখে, ভাবি আপনার ছেলে বুঝি? কথা বলছে তবুও কান পাতলা। রামিম শাশুড়ি কি উত্তর দেয় তা শোনার জন্য জবাব আসে দূর হতে, জি আমার আর এক ছেলে। উৎসপানে চেয়ে একগাল হেসে উঠে দাঁড়ালেন জামিল। মুকুলের সাথে কোলাকুলি সারেন। হতাশ হয়ে রামিম আসার আর সময় পেলেন না, তবে তা আমলে না নিয়ে চলল সে। চোখাট পাড়া বেয়ে কর্ণগোচর হয় কাকনের কথা। আর দেরি করে কি হবে, ভাইজান যেহেতু আসে বলেই ফেলি। আসলে সেদিন বললেন আপনার ছোট মেয়ের কথা, তাকে মনে ধরেছে আমার ছেলের। কলেজেও গিয়েছিল দেখা করতে, একমাত্র ছেলে আমার, তার কথাও ফেলতে পারি না। মানে? ফিরে এসে হুঙ্কার রেসে বলে রামিম। নিস্তব্ধ পুরো মজলিস একযোগে চাইল। ওর মুখে আনন্দ কঠিন
আনন কঠিন চোখ দুটো যেন তীব্র ক্রোধে দপদপ করছে, এমন চাহনিতে কিছুটা ধীতু হয়ে আসেন সবাই। বিচক্ষণ নার্গিস বুঝলেন কথাগুলোর মানে, তাই কটমট দৃষ্টিতে পিষে যাচ্ছেন স্বামীকে। বইয়ের মনোভাব বুঝে গোমরা মুখে মুকুল পড়লেন ফ্যাসাদে। দেখা হয়ে পরিচিত হয়েছে ভালো কথা, কিন্তু এসব করার আগে পরিবার সম্পর্কে জেনে শুনে আসবে তো। আহাম্মক বলে গালিও দিলেন মনে মনে। রাগান্বিত রামিম আর দেরি না করে জিয়ানের কলার ধরে কেমন লাজুক ছোড়া চোখে গিয়েছে তার শুভ্রপরীকে, তাও তারই সামনে ভেবেই টকবগিয়ে রক্ত বইছে সমস্ত গাত্রে। রামিমের কাজে আজম অতবাক, তার মাত্র আরও ছড়ায় যখন ছেলেকে ঘাড় ধাক্কা মারে কাকুন চিল্লিয়ে ওঠে, কি করছো এসব তুমি? এখনই বেরিয়ে যান বাড়ি থেকে, না হলে জিপ টেনে ছিড়বো। বিদারী তীব্রতার তর্জন ছোটায় রামিম, এমন চিৎকারে নাহিদ দংশীও আসে সেথায়। তৎপর রামিম এক হাতে জড়িয়ে নেয় বউকে, বলে তার স্বরে, সে আমার বিয়ে করা বউ। মিথিলার উপায় নেই কিছু করার কথাটায় তাকায় স্বামীর মুখে। নতুন নয় এসব, শ্রেয়সীর প্রশ্নে সে প্রতিবারই ভয়ঙ্কর। নিহাত সে ভদ্র মেয়ে, তা না হলে বজ্জাটাকে ঠাটিয়ে চর বসাত গালে। সাথে এই মহিলা চুল টেনে ছিঁড়ত, নসির রামিমকে সরিয়ে নেয়, না হলে আরও তেতে যাবে এই ছেলে। মুকুলও দু চারটা কথা শুনিয়ে বেরিয়ে যেতে বলে ওনাদের। চরম লজ্জায় নতমস্তকে বেরিয়ে গেলেন আজম সপরিবারে। সাথে স্ত্রীর ওপর নিজের রাগ ঝাড়তে ভুলেন না। অনেক শিক্ষা হলো জীবনে, আর বইয়ের কথা শুনে হুটহাট প্রস্তাব নিয়ে যাবে না কোথাও। বাড়িতে তুফান বয়ে গেলে আর জনাব ঘুমে কাদা। এতে ভালো হয়েছে, না হলে যা মেজাজি মানুষ তার বাড়ির আদরিনী প্রস্তাব নিয়ে আসার শখ চুকিয়ে দিত। জন্মের মতো বয়সের কদরও রাখত না তন্দ্রায়। বেঘোর রাজের পাশে হেডবোর্ডে কাঁধ ঠেলে হেলে বসে নসি ভাবছে কথাগুলো। মুচকি হাসছে একটু একটু, চুলের ভাঁজে হাত গলিয়ে পরম যত্নে টেনে দিতে ধরে সে। দেখতে থাকে ঘুমন্ত মুখটা, ঠোঁটে হাসি চওড়া করে ডাকে বরকে, এই যে রাজ। আদুরে ডাকে দুহাতে পেছনে নিয়ে হুম শব্দে শরীর টানা দেয় রাজ। অলসতা ভাঙে হয়তো ওর, জেগে উঠতে দেখে মুখ নামিয়ে কপালে চুমু দেয় একটা। জিজ্ঞেস করে নসি, খাওয়া দাওয়া করতে হবে না? ঘুমটা বেশ হলো এবেলা, ফ্রেশ লাগছে প্রচুর। বাড়ির থেকে মাথা তুলে বইয়ের কোলে রাখে রাজ, বলল নিভন্ত জড়ানো কণ্ঠে, খিদে তো পেয়েছে। উঠুন তাহলে। উপর হয়ে কোমর পেঁচিয়ে ধরে বইয়ের উদরে চুমুর বর্ষণ নামায় রাজ। তখনের অনুভূতি ভেবে খারাপ লাগছে এখন, মাফ চায়। পাপাস কলিজা বলতেই ভুল শুধরে দেয় নসি। এই ডাকে মাধুর্য নেই। মাথা নাড়িয়ে ফের বলতে শুরু করে রাজ, আব্বুর কলিজা যেই হও না কেন, আব্বু অনেক ভালোবাসে আপনাকে। বাহ, আপনি সম্বোধন। জি। ওর ছেলে মানুষিতে হাসছে নসি, বলে তেমনই। ও তো এখনো অস্তিত্বেই আসেনি, আপনার কথা শুনতেও পারছে না হয়তো। পারছে। পেটে গোজা মুখ সামান্য তোলে রাজ, কপালে ভাঁজ ফেলে বিরোধ করে। পরপর শ্রেয়সীর ক্ষতস্থানের উপর হতে জামা সরিয়ে দেখে নেয়। যতবার মনে আসে লালায়িত ক্রোধ ছড়ায় চিত্তে। দীর্ঘকায় শ্বাস নিয়ে উঠে পড়ে সে, গলা কঠিন হয়। খাবারগুলো এখনো এমন আছে কেন? খাওনি তুমি? সকালের মেডিসিন মিস দিয়েছ? কাঠিন্যতায় উদ্বিগ্নতা মিশে কথায় রাজের নসি বাবু হয়ে জবাব দেয়, নিচে খেয়েছি মিস, মিনাদের সাথে ঔষধও নিয়েছি। ভাবতে হবে না তো, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমায় ডেকে দিতে কথা ছিল কিছু, ফোনেও বলা যাবে। গলায় তোয়ালে জড়িয়ে বউকে পাজা কোলে তুলে সাথে নেয় রাজ, শোনায়, এখন থেকে সাবধানে থাকতে হবে, যা বলবো তাই শুনতে হবে, না হলে পিটুনি দিব। মামলা করব আমি। চোরেই জোড়া প্রশান্তি হাসিতে মেতে যেন সুখ ধরা দিয়েছে তাদের তাকদিরে। সৌভাগ্যের উপমা হয়ে আজন্মা একা রাজের ঘর পরিপূর্ণতা দিতে আসছে যে নতুন অতিথি। তোর ভুলে এত কিছু হলো, আমার কথা শুনলে সমূল্যে নির্মূল করা যেত ওদের। কতদিন আর বাঁচবে? রাজের হেয়ালি কথায় ওর কলার ছেড়ে দিল নাহিদ। খিটখিটে চিত্তে ধপ করে বসলো সোফায়, আঙুল চাপলো কপালে। রগরাতে লাগলো মৃদুভাবে টনটন করছে চিন্তায়। অফিস কক্ষে ভগ্নিপতি আর সম্বন্ধী আজ মুখোমুখি, খাওয়ার পাট চুকিয়ে শলা পরামর্শে ভুল বোঝাবুঝি মিটমাট করছে নিজেদের। রাজ বরাবরের মতোই শান্ত, এগিয়ে এসে নাহিদের পাশে বসে সেও সমবয়সী। তারা তুইতুকারি করে কথা বলে, কাজ জড়িয়ে ধরে শুধায় রাজ, সব সময় এমন বারুদ হয়ে থাকিস কেন? ক্ষিপ্ত তেজরা নজর ফেলে রাজের মুখে নাহিদ ক্যাবলা হেসে রাজ গা এলিয়ে দেয় সোফায়, কোন দিয়ে গুঁতো দেয় নাহিদ ওর পেটে। তপ্ত স্বরে বলে, ফাজলামি করিস না। ম্যাথিউয়ের কি করলি? দাফন করেছি। রাজের স্বাভাবিক উত্তরে নাহিদ আরও তেতে উঠে ক্ষোভ ঝাড়ে, থাপ্পড়টা মারাই উচিত ছিল। মার না মার, বারণ কে করেছে? তারপর নালিশ যাবে তোর কলিজার কাছে। গাল বাড়িয়ে ধরে প্রতি উত্তরে নাহিদ পুনশ্চ শুধায়, ভয় দেখাচ্ছিস? মোটেও না। বলে একটু গম্ভীর ভাব আনে মুখে রাজ, সেও চিন্তিত। নাহিদ ভ্রু নাচিয়ে জানতে চাইলে ফের বলতে শুরু করে, খবর পাচ্ছি না উইনের,
দেখ, আমি একা ছিলাম, বেশি কিছু করতে পারিনি। ওই ব্যবসায় যা লস করাতো, কিন্তু এখন আমার সুখ এসেছে। আমার নিজের দেয়া অস্তিত্ব আসছে দুনিয়ায়। আর চাই না খারাপ কিছু হোক। বাপ মা ছাড়া মানুষ হয়েছি, এই বেলার হারাতে চাই না কিছু। একটু সুন্দরভাবে বাঁচতে চাই। আগে ক্ষতি করলেও সহানুভূতি ছিল, কিন্তু সে আমার নারীর দিকে হাত বাড়িয়েছে। ওর কলিজা আমি ছিড়ব, তো রাগ করাটাও জায়েজ। তবে তবে কি? থামলে তড়িৎ প্রশ্ন করে নাহিদ। আমেরিকায় যেদিন দিদুন মারা যায়, তার কিছু সময় আগে নৌশি এসেছিল সেখানে খাবার খাওয়াতে। আমি পিছু নিয়েছিলাম ওর, কিন্তু নাগাল পাইনি। তারপর কেবিনে ফিরে এসে দেখি দিদুন আর বেঁচে নেই। এর মাঝে ওই কেবিনে কেউ এসে সেই কাজ করেছে, এবং সে জানে সম্পত্তির উইল কই আছে। অবাক হয় নাহিদ। এসব শুনে বিস্মিত কণ্ঠে আওড়ায়। তাহলে এসব কিছুর পরিকল্পিত ছিল? রামিমের গ্রামে যাওয়া, আমাদের অফিসে ডাকা, কলিজা তাহলে তোকে চিনত। প্রথম দিন অফিসে সেই জন্যই একটা রুড হয়ে বসেছিল যে তার স্বার্থমতো কাজ না হলে করবে না। সে জানতো তুই রাজি হবি। রামিম এখনো কিছু জানে না, তবে ওর গ্রামে যাওয়া আমার ইশারায় হামলা হতে পারে জেনেও ওকে অনুমতি দিয়েছি, এবং হয়েছেও অ্যাটাক মিঠাপুকুরে পৌঁছে। তুই পরিবারের সবাইকে চিনতে আর কলিজাকে স্ট্রেক করতি সব সময়, তাই না? মজার কথা কি জানিস, তোর বোন অনেক বুদ্ধিমতী। আমিও গ্রামে গিয়েছিলাম আর হাতে নাতে ধরাও পড়েছিলাম ওর কাছে। তাহলে নাটকের দেরি করলি কেন? ভেবেছিলাম নৌশি রাজি হলে তোরা আমাকে মেনে নিবি, তবে তোর জন্য সব ঘেটে গেছে। আমি চাইনি এভাবে পরিবারে ভাঙন ধরাতে। আব্বুর সাথে কি কথা হয়েছিল? হাসিরাজ এই পর্যায়ে পিঠ চাপড়ে বাহবা দেয়, বলে উঠে। এই চতুরতার জন্য তোকে ভয় লাগে আমার, সত্যি বলছি। ভনিতা বাদ দে। মিথিলাকে দাবার গুটি করেছিলাম। বলতেই শটান দাঁড়িয়ে বেরিয়ে যেতে ধরে নাহিদ। রাজ থতমত খায়, নিজে উঠে পড়ে, পথ রোধ করে দাঁড় ধরে। জানতে চায় এর কারণ। বলে নাহিদ, তোর আদুরি রানীকে বলতে যাচ্ছি তোর গুণকীর্তন। তাছাড়া উপায় ছিল না। ঠাস সপাটে চড় পড়ে রাজের গালে। বিমূর সে গালে হাত চাপে প্রকট নেত্রে মূর্তিমান হয়ে ফ্যাল ফ্যাল করে দেখছে নিজের সম্বন্ধী ভাইকে। এখন বেশ পুলকিত চিত্তে জনাব চোখে হাসছে, দুই হাত দিয়ে মুখ মুছে বলে নাহিদ আনন্দিত স্বরে। শান্তি লাগছে এখন? যা, মাফ করে দিলাম। তুই বোন জামাইকে মারলি? আশ্চর্যান্বিত কণ্ঠরাজের চোখ ছোট করে নাহিদ বলে, তো এর শোধ তুলবো বছরে বছরে তোর বোনকে দিয়ে। আঙ্গুল তুলে শাসিয়ে চলে গেল রাজ। মুখ কুচকে আওড়ায় নাহিদ। অসভ্য ইতর। পার্টি অফিসের পার্কিং জোনে এসে থামে দুই পেয়ে বাহনটা। ছেলেদের শোরগোলে বেশ সরব স্থানটি। রামিম বাইক থেকে নামতেই ঘিরে ধরে ওকে সবাই। রাকিন তোফদের না দেখতে পেয়ে জিজ্ঞেস করলে রনি জবাব দেয়, ভেতরে আছে, তাড়াতাড়ি চলুন, সমস্যা হয়েছে। জানায়নি কেউ কি চলছে এখানে। অজ্ঞাত রামিম শঙ্কিত হলো কিছুটা। পুলিশের আনাগোনা দেখে সন্দেহ আরও গাঢ় হয়। বুঝলো পানি ভালোই গড়িয়েছে। এদিকে তাকিয়ে পরিস্থিতির ব্যাপারে অবগত করেনি, তার জন্য রাগ উঠছে। তা কিছুটা দমিয়ে ধমক পারে, সর সামনে থেকে, গর্দবের দল। চুপসানো আননে সরে দাঁড়ালো সব। রামিম গিয়ে অগত ওসি সাহেবের সাথে করমর্দন সারালো। নাস্তা পানি দিতে বলে ওসি করপুট বাঁকিয়ে বলে, আমাদের সাথে যেতে হবে থানায়, এমনিতেই অনেক সময় অপচয় হয়েছে। এক কোনায় নতমস্তকে রাকিনরা তাদের পানে চাইল একবার। রামিম ওদের সারা শব্দ না পেয়ে জানায় রনি সবটা। ভাই, অফিসে অগ্নেশাস্ত্র, লাঠি সোটা সহ মাদকদ্রব্য পাওয়া গিয়েছে, আর তা জানতে পারি ওনারা আসার পর। তারা নিজেরাই সেসব খুঁজে বের করেছে। চতুর রামিমের বুঝতে বাকি রইল না তাদের ফাঁসানো হয়েছে। আইনকে কিনে নিয়ে শান্ত রাখলো নিজেকে যথাসম্ভব। বসতে বলল কর্মকর্তাদের, কিন্তু তারা আর সময় দিতে চায় না। ভদ্রতা বজায় রেখেই ইকরাম ওসি বললেন, বুঝতেই পারছেন আইনের কাজ কেমন, তাই প্লিজ সহযোগিতা করুন। উকিলের সাথে যোগাযোগ করে থানায় আয়। আদেশ দিয়ে চলল পুলিশের সাথে। পেছন হতে রাকিন বলে, রাজভাইকে জানাচ্ছি। দরকার নেই, আমরা ম্যানেজ করতে পারবো। অস্থির সবাই। এখন যদি এটা পাবলিক হয় তাহলে এতদিনের সম্মান, পরিশ্রম, মানুষের শ্রদ্ধা সব শেষ হবে। কিন্তু এই তেরা ভাইকে কি বলে বোঝাবে? কথা কাটাকাটি চলছে তুমুল থানায়। উকিল এসেছে রামিমের পক্ষ হতে। বেশ খ্যাপা পোহাতে হচ্ছে ভদ্রলোককে। জটিল বিষয় হয়ে গেছে। প্রমাণ সব অভিযুক্তদের বিপক্ষে। পুলিশরা নিজে তা উদ্ধার করেছে। কাস্টাডিতে যেতেই হবে রামিমকে। উকিলকে চার্জশিট ও মামলার বিবরণ দিয়ে
নিয়ে আদালতের দ্বারস্থ হতে হলো। উপায় নেই, এছাড়া প্রাথমিক জামিনের জন্য সেশন কোর্টের চক্কর কাটতে হবে। বেশ কসরত করেও জামিন মঞ্জুর করা যাচ্ছে না। তবে হার মানতে নারাজ উকিল জারি রেখেছে যা যা করতে হয়। ছেলেপেলেরা সব চিন্তায় শেষ, থানায় বাইরে জটলা পড়েছে। এদিকে অসহায় তারা, কি করবে না করবে ভেবে পাচ্ছে না। আবার রাজকেও জানাতে বারণ। ভাইয়ের মিডিয়ার কানেও পৌঁছে গেছে খবর আসলে বলে তারা, কেননা এমন মুখরোচক খবর হাতছাড়া করবে না। সেলের ভিতরে বসে আছে রামি, মাথা নুয়ে, পরনের পাঞ্জাবিতে ভাঁজ পড়েছে কয়েক জায়গায়। আজ তার স্লিপস ওঠানো নেই, হাতের কোনো দিয়ে দাপট দেখিয়ে বেড়ানোর নেতার অবস্থা আজ ভঙ্গুর। উস্কো খুস্কো চুল কপালে লেপটে, আনন্দে চিন্তার ছাপ, মুখবিবর গাম্ভীর্য যথেষ্ট। নীরের চোয়ালখানা কঠিন হয়ে আছে অপেক্ষায় সে উকিলের আশার। মনে আশার আলো রয়েছে কিঞ্চি যে উকিল কিছু একটা করে বের করবে এখান থেকে, তারপর দেখে নেবে কার এত বড় আস্পর্ধা যে তার গায়ে কাদা ছড়ে। শান্ত রামি পা ঝাঁকাছে মৃদু এক নাগারে। 12টা থেকে এখন সন্ধ্যা, হাতে সাথে ঘড়ির কাটা, কিন্তু এখনো ছাড়া পায়নি রামিম। ব্যর্থ উকিলের পথ চেয়ে না থেকে শেষমেশ রাজকেই ফোন দিল তোফ। রাকিন ভয়ে সাহস পায়নি, কেননা এরপর কি ঘটতে চলেছে ভালোই আভাস পাচ্ছে সে। রজনীর মলয়া বাতাসে প্রাণবন্ত সেই ক্ষণে চা নাস্তার পর্ব চলছে লিভিং স্পেসে। উপস্থিত রয়েছে বাড়ির প্রত্যেকে। সেথায় রাজের ফোন তার রুমে, আর সে নিচে আড্ডায় ব্যস্ত পরিবারের সাথে। রিংটোন শব্দ শুনতে পেয়ে ত্যক্ত ভূষণে বিড়বিড়ায়, এই অসময়ে কে আবার বিরক্ত করে, নিয়ে আসো তো ফোনটা। আর নতমস্ত কুচিয়ে পারুর মুখে চেয়ে বলে ফের ভাইয়ের কথায় গেল সে উপরে ত্রস্ত কদমি। যন্ত্রটা হাতে তুলে নিয়ে স্ক্রিনে পরিচিত নাম্বার দেখে ভীতু হয় কিছুটা। তবে এইসব আমলে না নিয়ে যার ফোন তাকে দিয়ে দিল নিচে এসে বিনা বাক্য ব্যয়ে সেটা নিজ হস্তে নিয়ে প্রফুল্ল মনে ফোন রিসিভ করে সব শুনে তবদা খেল রাজ। মুহূর্তেই চিরবিরিয়ে উঠে ওর ধ্বংসাত্মক মনোভাব, হাস্যোজ্জ্বল মুখে ধপধপ করে তেতে উঠে ক্রোধ। সহসাই লাউড স্পিকারে রাখা ছিল বলে সবাই শুনল কাহিনী কি ঘটেছে। মিথিলের অবস্থা দশাশই, মুখ হয়ে থম মেরে গিয়েছে সে, বোধশক্তি হারিয়েছে যেন। পরপর ক্রন্ধন সুর তুলে আহাজারিতে মেতে পড়ে ও দোলাচল মস্তিষ্কে হিতাহিত জ্ঞান শূন্য। রাজ ছুট লাগায় ভাইয়ের বিপদের কথা শুনে ওর পিছু নেয় নাহিদ সাবধানী বাণী শোনাতে শোনাতে, আমি যাব, আমিও যাব। ওদের গমন পথে চেয়ে মিথিলা বাদশাহ সেও যাবে। কান্নার দমকে অতি কষ্টে কণ্ঠ ঠেলে বের করে কথাগুলো। বাড়ির বউকে থানায় নিতে নারাজ রাজ এক বাক্যে দরাজ কণ্ঠে থামিয়ে দেয় আদুরেটাকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।